চলো। দু এক কদম হেঁটে অন্বেষা পিছন হতে বলে উঠল, কেমন নিষ্ঠুর মানুষ তুমি। এত ভারী ব্যাগ বইতে পারছি না দেখছো, অথচ সাহায্য করছো না। বর্ণ পিছু ঘুরে চায়। মানবতা দেখিয়ে সাহায্য করতে হতো, সেটা তো মাথায় ছিল না। কথা না বাড়ি এগিয়ে সে দুটো ব্যাগ নিজের হাতে এক প্রকার কেড়ে নেয়, বলে তাচ্ছিল্যের সুরে, তোমার বইতে হইব সারা জীবন। ওই ওজনের কাছে তোমার ব্যাগের ওজন কিছুই না। কি যেন কি হলো। অন্বেষা ঠোঁট টিপে হেসে ওঠে। তার চাপা হাসির অর্থ বোধগম্যতার বাহিরে। বর্ণের ব্যক্তিত্বের পরোয়া না করার গুণ ধরে রেখেই হাঁটতে শুরু করে এক নতুন যাত্রায়। বুকে প্রবল অস্থিরতা, অজানা উদ্দেশ্যহীন এক সফরে বেরিয়েছে। কি জানি কি হবে। পুরান ঢাকার তারে মোড়ানো পথ ঘাটের মতোই মস্তিষ্ক 14 প্যাচ। ছুটবে কি করলে। বর্ণ চোখ বুজে কপাল টান টান করে। মিনিট পাঁচেক পরেই হাজির তাদের নতুন সংসারের সম্মুখে। আদৌ সংসার? পুরোনো আমলের বাড়ি। দোতলায় উঠে টাসকি খেয়ে দাঁড়িয়ে রইল অন্বেষা। একই অবস্থা, ঘরের মালপত্র বোঝাই করে রাখা সর্বখানে। আদৌ এটি বসবাসযোগ্য? অন্বেষা বর্ণের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলল, কি এসব? তোমার সংসার। কেমন মিশ্র প্রতিক্রিয়া। বাবা মায়ের পরে কত শখ ছিল একটা সংসারের, ভালোবাসায় মোড়ানো। চেয়েছিল জীবনসঙ্গীর যত্ন। অতীতের সমস্ত অসুখ ভুলিয়ে সারিয়ে তুলবে যে। অন্যরকম শিহরণ জাগালো বর্ণের কথায়। তবে লুকিয়ে বেড়াচ্ছে গাঢ় হতে থাকা অনুভূতি। যাও, কামে লাগো। এগুলো সব পরিষ্কার করবা। আমি একটু ঘুরে আহি। বলার সাথে সাথে হাঁটা ধরে বর্ণ। অন্বেষা চিতাবাগের মতো করে খাবলে ধরল বর্ণের শার্ট। বিমুর মুখে ফিরে তাকালো। বর্ণ বলল, অভদ্রতামি করবা না। বাঘিনী রূপে চোখ বড় বড় করে তাকায় অন্বেষা। তর্জনী আঙ্গুল তুলে বলল, আমি একা কেন কাজ করব? তুমিও করবে। এত ভারী জিনিস আমি তুলতে পারবো? বর্ণ সামান্য মাথা ঝুঁকিয়ে বলল, কেন? তুমি না বললে মহিষী শক্তিশালী নারী? যাও, দেখাও একটু নারী শক্তি। আমি একটু দেখলাম না হয়। এত কথা বলবে না তো। বিয়ে করেছো নিজে পাগল হয়ে, এখন আবার আমাকে ভোগাতে চাইছো? আমি তো সেটা হতে দিব না। বর্ণের মুখের রং বদলে গেল। দুষ্টুমি মাখা মুখে গাম্ভীর্য ছেয়ে গেছে। কয়েক কদম এগিয়ে অন্বেষার দিকে দাঁড়ালো। উচ্চতার দূরত্ব মিটিয়ে মাথা নুয়ে আসে অন্বেষার মুখ বরাবর। খানিক ভড়কে উঠে অন্বেষা। নির্ভয়ে চেয়ে থাকা চোখগুলো এলোমেলো দৃষ্টি ফেলে ঘনিষ্ঠতায়। বর্ণের মুখ কঠোর, নিষ্পলক অক্ষি। থমথমে স্বরে প্রশ্ন আসে। আমি তোমার লইগা পাগল। প্রশ্নের সাথে উষ্ণ নিঃশ্বাসে ঝাপটা পড়ল মুখে। রুহ কেঁপে উঠে। প্রশ্নটি স্বাভাবিক, সাথে অনুভূতিগুলো সমচ্ছন্ন অবস্থায় দৃষ্টি স্থাপন হয় জমিনে। কি জিগাই? আবারও প্রশ্ন বাজের মতো পড়ল নীরব বারান্দায়। অন্বেষা আবার অগোছালোভাবে চোখের পলক ফেলে বলে ওঠে, উম, তাইলে কইলা কেন? ভুলে বলে ফেলেছি। নিঃশ্বাসের উষ্ণতা বৃদ্ধি পায়, সাথে কণ্ঠস্বরের গভীরত্ব। গাঢ় গলায় বলে, তুমি জানো তুমি একটা ভীতু সেরি। চমকে তাকালো অন্বেষা অবুঝ ভঙ্গিতে। জানতে চায়। মানে? বর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। মাথা দুলিয়ে হেসে বলে, তুমি খালি উপর দিয়ে ফরফর করো। যেই আমি গলার টোন পাল্টালাম, তোমার আত্মার পানি শুকিয়ে গেছে। ভালো ভালো, আমার ভয় পাইবা? বিষম খেয়ে চেয়ে রইল অন্বেষা। সে কি বর্ণের কণ্ঠস্বরের জন্য চুপসে গিয়েছিল? ক্ষণিক সময়ের জন্য মুখ বরাবর এসে হৃৎপিণ্ডের গতিবেগ পাল্টে ফেলেছে। সেটাই হচ্ছে আসল রহস্য। অন্বেষার অন্তরাত্মা বলে ওঠে, বিবর্ণ অনুভবের কি বোঝে? সে তো অনুভূতিহীন এক জড় বস্তু। এই বিষয়ে একাত্মতা প্রকাশ করে অন্বেষা নিজেও। পরিশ্রম করতে অভ্যস্ত অন্বেষা। তবে আজ যা করলো হাড় ভাঙা খাটুনি। আফজাল মিয়ার স্ত্রী এসেছেন সাহায্য করতে। বয়সের কারণে সেও তেমন কিছুই করতে পারেনি। তবে সাব্বির তার যথাসাধ্য চেষ্টা করেছে সাহায্য করার। ঘরের অবস্থা নাজেহাল। কয়েকজন মিলে পরিষ্কার করতে করতে বিকেল গড়ালো। সুদীপ্তা আর তার মেয়ে দুপুরের খাবার নিয়ে হাজির। অনেক আগে এসেছে সেও। এত এত কাজ দেখে খাওয়ার সময় হয়ে ওঠেনি। বর্ণের মুখে হাতে সারা শরীরে ময়লা লেগে আছে। বারান্দার দিক পরিষ্কার করতে করতে অন্বেষার ওড়না টেনে ধরে। রু কেঁপে উঠল অন্বেষার। বর্ণ অবলীলায় ওড়না দিয়ে হাত মুখ মুছে যাচ্ছে। অন্বেষা নির্বাক হতবিহ্বল হয়েছে। তাকে এভাবে চেয়ে থাকতে দেখে বর্ণ বিরক্তির সহিত কপাল কুঁচকে বলে, কি? অন্বেষা দ্রুত মাথা দুলিয়ে না সূচক উত্তর দিয়ে সরে যায়। না হয় একদিন এই ছেলে হার্ট অ্যাটাক করাবে তাকে। বর্ণ ঘরে এসে আফজাল মিয়ার স্ত্রীকে বলল, আপনার বইরা খাটে জামাইরে কইবেন পানির লাইন ঠিক করতে। গোসল করবো না? পেছনেই আফজাল মিয়া উপস্থিত হলেন। বলে উঠলেন, ভাড়া দিবি ঠিক মতো, তাইলেই সব পাবি। বর্ণ বলে উঠে, হোর লবি খাটেস বেটা। আফজাল মিয়া রেগে উঠলেন। থরথর কাঁপতে কাঁপতে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, রোকেয়া,
এই হোমন্দির নাতিরে কিন্তু আমি জমিনে গড়াই লইমু। ওরে মুখ সামলায় কথা কইতে কও। বর্ণ জবাব দেয়। আপনার বউ কি কইব? হ্যাঁ, এখন আমার ডার্লিং, আপনার দিন শেষ। ঘরে আগের যুগের একটা পালঙ্ক আছে, সাথে আলনা। অবস্থা মোটামুটি। বর্ণ সাব্বিরের কাছ থেকে স্ক্রুড্রাইভার নিয়ে অনবস্থিত খাটের নাট বল্টু শক্ত করে দিল। আবারও আফজাল মিয়া এগিয়ে আসেন, বিশেষ আগ্রহী গলায় বলে উঠলেন, আগের জামানাটা খাট, বেচলে ভালো টাকা পাওন যাইবো। তরাক করে ঘাট তুলে তাকায় বর্ণ, রুষ্ট হয়ে বলল, খসরামি করে না চাচা, গজব পড়ব। এই খাট আর আনলা আজকে থেকে আমার। আফজাল মিয়া কি ছেড়ে দেওয়ার লোক? আরও এগিয়ে তর্ক করতে চাইলেন, তার স্ত্রী এসে তাকে হাত টেনে নিয়ে যায়, বলে যায় ঘর ঝাড়ু দিয়ে যেন নিচে এসে গোসল সেরে নেয় তারা দুজনেই। বর্ণ অন্বেষার দিকে চাইল, ক্লান্ত মুখখানা মলিন হয়ে আছে, ময়লায় নাস্তানা বুঝছে রইল কিছুক্ষণ। অন্বেষায় দৃষ্টির অর্থ বুঝেনি, নিজের কাজে ফের মনোযোগী হয়ে বর্ণ বলে উঠে, চাষির ঘর থেকে গোসল করে আহো, যাও। অন্বেষা বিপরীতে প্রশ্ন করে। তুমি? বর্ণ আর চোখে তাকিয়ে বলে, যাও। বর্ণ রাগ নাকি খুশি না চরম বিরক্ত কিছুই তো বোঝা যায় না মুখ দেখলে। রং বদল করা গিরগিটি যেন। এই ভালো এই খারাপ। অন্বেষা ব্যাগ থেকে কাপড় বের করে নিয়েছে, আশেপাশে ভালোভাবে লক্ষ্য করে নিচে নেমে গেল। বড় খালি জায়গায় আফজাল মিয়া চেয়ার পেতে শরীরে তেল মালিশ করছেন। বারান্দার পাশে রোকেয়া চাচির দেখা মিলল। তিনি এগিয়ে এসে বললেন, গোসল করবা বউ? আহো আহো। নিত্য নতুন ডাকে লজ্জা গ্রাস করে নেয়। তাদের সম্পর্ক সুবিন্যস্ত হয়নি, একে অপরের সঙ্গে বোঝাপড়া হয়নি, স্বীকারোক্তি দেওয়া হয়নি। বর্ণ অন্বেষা আলাদা ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও এখন তারা স্বামী স্ত্রী। অন্তরে নতুন অনুভবের প্রস্ফুরণ, আনন্দ পৃষ্ঠ লাজে রাঙালো। রাত 8:30। গোসল, খাওয়া দাওয়া সব কাজ শেষে গাছের বিছানায় পড়ে আছে বর্ণ। হলুদ রঙের বাল্ব জ্বলছে ঘরে মিটিমিটি, সাথে একটা টেবিল ফ্যান। বিছানায় নিজের দখলদারিত্ব স্থাপন করে চোখ বুজে ঘন নিঃশ্বাস ফেলছে। অন্বেষা খাটের শক্ত অংশ ধরে দাঁড়িয়ে শুকনো ঢোক গেলছে, বারবার দেখছে আধমরার মতো পড়ে থাকা পুরুষকে। মায়া দয়া বলতে কি কিছু আছে তার? খাটাখাটনি কি সে একাই করেছে? অন্য মন বলে উঠল, ভালোই হয়েছে, কোনো পুরুষের সাথে প্রথমবারের মতো এক ঘরে থাকার অস্বস্তি শান্তি দিবে না। চোখ বুজেই বর্ণ বলে। চাই আসো কেন? চমকে উঠে অন্বেষা, পূর্ণ ধ্যানে চোখ বুজে রাখা লোকটা কি করে জানলো অন্বেষা চেয়ে আছে? কথা ঘুরিয়ে অন্বেষা জবাব দেয়, রাতের খাবার। বর্ণ চোখ খুলে এক লাফে উঠে বসে, শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, কি কি লাগবো? গ্যাস সিলিন্ডার। তেরছা চোখে তাকিয়ে বর্ণ প্রশ্ন করলো, গ্যাস সিলিন্ডার খাইবা? না না, গ্যাস সিলিন্ডার থাকলে রান্না করতে পারবো, চুলা তো আছেই আমার। বর্ণ উঠে জুতো পায়ে দিতে দিতে বলল, 2 মাসের ভাড়া দেওয়া আছে, রাতে চাষি ভাত দিয়ে যাইব। তুমি কোথায় যাও? আইতাছি, নিচে নামবা না, সিঁড়ির ঘরে দাঁড়ায় ডাক দিবা চাষিরে কিছু লাগলে। বলেই বর্ণ হাঁটা দিল। দরজায় দাঁড়িয়ে থাকা অন্বেষা বারান্দায় এসে দাঁড়ায়। বর্ণ পুনরায় ফিরে এসে বলে, নিচে নামবা না কইলাম পাকনামি গোড়া। বর্ণ ফিরেছে প্রায় 1 ঘন্টা পর, কাঁধে ভারী গ্যাস সিলিন্ডার। অন্বেষা দ্রুত এগিয়ে এলো, সাহায্য করার খাতিরে হাত এগোয়। অন্বেষাকে এড়িয়ে ঘরের এক কোণে গ্যাস সিলিন্ডার রেখে বলল, খুব সাহায্য করতে আইছো, তোমার চেয়ে 10 গুণ ওজন বেশি এইটার। অন্বেষার মুখ মিয়ে আসে, ঠোঁট কামড়ে চাইলো বর্ণের দিকে, ঘেমে একাকার 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, চাচি খাবার দিয়ে গেছেন, সাথে খাবার পানি। বলে সামনে থেকে সরে যেতে চাইলে বর্ণ হাত টেনে ধরল। ঠিক তখনকার মতো অন্বেষাকে চমকে দিয়ে ওন্না টেনে মুখ আর ঘাড় মুছে বলল, টাকা পয়সা নাই আমার হাতে। এই কারণে মন মেজাজ খারাপ, নাকি আমায় বিয়ে করে এত ঝামেলা পোহাতে হচ্ছে সেই কারণে? তুমি নিজেই একটা ঝামেলা। তাহলে বিয়ে কেন করেছো? বিয়ে করে অবহেলাই বা কেন করছো? মনে চাইলো, এর লাগে বিয়ে করলাম। মন চাইলে ছেড়েও দিবে? নিঃশব্দ বিমূঢ় দৃষ্টিতে তাকালো অন্বেষার দিকে, নীরবে গভীর নিরীক্ষণ, মুখ ভর্তি টকবগে অভিমান। বর্ণের চোখে সবটাই স্পষ্ট, তার চাওয়াগুলো। সিরিয়াস কিছু বললেই শুধু চেয়ে থাকো? ভাত দাও। মধ্যরাতে টেবিল ফ্যান ঘুরছে দুদিকে, তেমন প্রয়োজন নেই। বাতাসের গরমে তাপ মৃদু, শীতকাল আসবে বলে হলুদ লাইটটা জ্বলছে। আর সেখানে স্থির একজোড়া ভাবুক চোখ, কপালে হাতের পিঠ ঠেকিয়ে বিছানার ডান দিকে সোজাসুজিভাবে শুয়ে। অন্যদিকে সারাদিনের ধকল কাটিয়ে বিভোর তন্দ্রায় অন্বেষা। খাওয়া শেষে কখন শুয়ে পড়েছে খেয়াল নেই, দেয়ালের দিকে গুটিসুটি হয়ে শুয়ে আছে। বর্ণ ফিরে চায় তার দিকে, সোজা দেহ সম্পূর্ণ ঘুরিয়ে নেয় তার দিকে, মাথার নিচে হাত রেখে সিদ্ধান্ত নিল নারী মুখ পর্যবেক্ষণ করা। হালকা গোলাপি আভা ছড়ানো অধৈর্যরায় দৃষ্টি যায় সর্বপ্রথম। ঠোঁটের এক কোণে গাঢ় কালো তিল আছে। বর্ণের উত্তপ্ত চাহনি আকস্মিক শীতল হলো, ঠান্ডা অনুভব করলো কায়া জুড়ে, জড়িয়ে তো গেছে।
এবার প্রশ্ন করে চিত্ত। ক্ষুদ্র তারান্নে প্রজ্বলিত নেত্র পলক্ষীন ভিন্ন রকমভাবে আকর্ষিত হলো দাগহীন মসৃণ ত্বকে। কালো রঙের ভ্রু, চোখের পাপড়ি যেন আরও ফুটে উঠেছে। সরু নাক, ঘুমের ঘোরে কম্পিত করতে থাকা চোখজোড়া, তন্দ্রা গভীর। বর্ণের নিদ্রা কেড়ে নিয়ে কি আরামেই না ঘুমাচ্ছে। বর্ণ ভারী নিঃশ্বাস ফেলে আপনা আপনি বৃদ্ধাঙ্গুল এগিয়ে গেল নাকের ডগায়, সামান্য স্পর্শ করে ফের হাত সরিয়ে চোখ বুজে ফেলল। বিড়বিড় করে বলল, বিধ্বংসী মহিলা। চালের দোকানের সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে বর্ণ, দাঁতের পাটি বের করে মোকলেস মাতব্বরের পানে চেয়ে। সবসময়ের মতো তার হাসির রহস্য বুঝলেন না মোকলেস মাতব্বর। প্রশ্ন করার ইচ্ছাটুকু নেই। এভাবে হিসাবের খাতায় মনোযোগী হন। আপনার পোলা কই? বর্ণের প্রশ্নের জবাবে মোকলেস সাহেব বলে ওঠেন, তোর আমার ফোলারে দিয়ে কাম কি? আপনার পোলার উপরে 2-1 হাত না ঝাড়লে আমার হাতটা ঠান্ডা হয় না। সপ্তাহে 2-1 পাঠাইবেন আমার কাছে। মাল যন্ত্র যেটিতে জং ধরেছে ঝালাই করে দেমুনে। আমার পোলার গায়ে আবার একটা ফুলের টোকা পড়ুক, তোরে জিন্দা গারুম। চেঁচিয়ে উঠলেন মোকলেস সাহেব, কণ্ঠে ঝাঁঝ মিশ্রিত, চোখ জোড়া রক্তবর্ণ। হুট করে এভাবে রেগে যাওয়া দেখে বর্ণ উচ্চ হাসে। শত্রুকে খেপানোর মাঝেও আলাদা বিজয়ের সুবাস মিশ্রিত। রেগে গিয়ে যত গলা উঁচু করবে, ছটফট করবে, ততই প্রশান্তি মিলবে। আরে আপনি তো সেইটা গেলেন। কুল কুল, এই বয়সে এত তেজ ভালা না। তুই সর চক্ষের সামনে থেইকা। গ্রাহকরা কেউ এমনি করে খেদায় দেয়? আমি তো চাল কিনতে আইছি। এলাকার স্বনামধন্য চাল বিক্রেতা আপনি, তাই আপনার কাছে আইলাম গা। ব্যবসায় হেলাফেলা করা যাবে না। ব্যক্তিগত শত্রুতা তার নিজের জায়গায়। দোকানে কর্মরত এক ছেলেকে ডেকে বললেন বর্ণের কি লাগে সেটা দিতে। বর্ণ হাসি মুখে 2 কেজি চাল নিল। নিয়ে টাকা না দিয়ে হাঁটতে শুরু করলে মোকলেস মাতব্বর দৌড়ে বেরিয়ে এলেন। গালি দিয়ে বললেন, এই জানোয়ারের বাচ্চা, টাকা কে দিব? বর্ণ কিছু পথ এগিয়েছিল, ফিরেছে প্রশ্ন করে, টাকা লাগবো নাকি আবার? লাগবো না তাইলে জমিদারি পাইছস নিহি? হ, জমিদারি পাইছি। যেদিন জমিদারি ছাড়মু ওই দিন আপনি পস্তাইবেন সবচেয়ে বেশি। কি কইছি বুঝছেন না? অর্ধেক কথা বলে মোকলেস সাহেবকে অজানা অদৃশ্য ভয় ফেলে দেওয়ার স্বভাব পুরনো বর্ণের। ছেলের হাড় ভাঙার পর এখন পর্যন্ত সোজা হয়ে হাঁটতে পারে না সে। উল্টো থানায় জিডি করে এসেছে বর্ণ। তার কখনো কিছু হলে সমস্ত দায়ভার মোকলেস মাতব্বর এবং তার ছেলের। সম্পূর্ণ এলাকাবাসী জানে এই খবর। উপায় পাচ্ছে না খুঁজে তাকে এলাকা থেকে বের করার। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে এবার আলোচনায় না বসলেই নয়। চিন্তিত ভঙ্গিতে মাথা দোলান মোকলেস মাতব্বর। বর্ণের ব্যবস্থা করতেই হবে। বাড়ির সদর দরজা এসে বিরক্তির চরম সীমানায় বর্ণ। সামনেই অন্যায় আঙ্গুল পেঁচিয়ে পেঁচিয়ে আসছে সাদিয়া। কপালে আঙ্গুল চালিয়ে এড়িয়ে যেতে চেয়েও পারল না। সাদিয়া ডেকে বসে অভিমানী গলায় সামনে দাঁড়িয়ে বলল, শুনলাম বিয়া করছো, হ। কামটা কি ভালো হইল? দুঃখিনীর মতো প্রশ্ন করল সাদিয়া। তোমারে কেটা ঠেকাইলো? সাব্বিরের মা আমাকে বাড়িতে কাম করে, হ্যাঁ কইছে। ও আচ্ছা। তোমার না বলে কি সমস্যা আছে? তাইলে বিয়া করলা কেমনে আমারে না কইরা? ভনিতা করে বর্ণ বলে ওঠে, তোমারে বিয়া না করার আর একটা কারণ আছে গাছা দিয়া। সাদিয়া আমার নাম। কি কারণ হলি? কারণ হইল তোমার এই চেহারা। সাদিয়া মুখে হাত রাখে। তার চেহারার সাথে বিয়ে না করার কারণ জানতে চেয়ে প্রশ্ন করে। কি হইছে আমার চেহারায়? বর্ণ বলে উঠল, এত সুন্দর চেহারার মাইয়া যদি মা হইবার না পারে কেমন দেখে ক? আমি কাইলে একটা পোলা, তোমার লাগে মানাইব না। আমি যে সেমরিরে বিয়ে করছি দেখতে একেবারে টিকটিকির মতো সে। এত বিশ্রী কি কমু? অন্ধকারে বাতি ছাড়া দেখাই যায় না। আমার সিস্টেমের সমস্যা দেখে তো ওই কালিরে বিয়ে করছি। নইলে আমি তোমারে কষ্ট দিবার পারি ক? এক নিঃশ্বাসে অনবরত মিথ্যা কথা বলে দম ফেলল বর্ণ। সাদিয়া বুঝতে পারছে না হাসবে নাকি মন খারাপ করবে। কাঁদো কাঁদো মুখে জানতে চাইল, আমি অনেক সুন্দর না? পুরাই হুর পরি। সাদিয়া হাসলো। মিথ্যে প্রশংসায় বেশ খুশি সে। অল্পখানিক সান্ত্বনা নিয়ে হেলে দুলে হাঁটতে শুরু করে বর্ণ। তার যাওয়ার পানে চেয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, কুত্তাও শুভ না তোরে? সাদিয়া পিছু ফিরে চায়, প্রশ্ন করে। কিছু কইলা? বর্ণ দ্রুত মাথা দুলিয়ে জবাব দেয়, না না, আফসোস করছিলাম আর কি। অনেক লম্বা সময় পর সকালে নাস্তা দেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল বর্ণ। এই প্রাণহীন আত্মার আবেগ এলো কি করে? অন্তর কাঁপছে অবিরামভাবে। মনে পড়ল মায়ের কথা। এভাবেই সকালবেলা পরোটার আলু ভাজি নিয়ে হাজির হতেন। পরম যত্নে খাইয়ে দিতেন মুখে তুলে। তার কেউ ছিল না একমাত্র পুত্রধন ছাড়া। অন্বেষা দেখল বর্ণের মুখপৃষ্ঠ নির্জীব মূর্তির মতো থমকে। বিষাদ ভরাতর
দৃষ্টি তুলে তাকালো অন্বেষার দিকে। অন্বেষা বলল, খাচ্ছ না কেন? তুমি বানাইছো? হুম। আটা কই পাইলা? অন্বেষা বলল, পেট চালানোর জন্য চুরি পর্যন্ত করে মানুষ। আমি তো তোমার মতো না যে নিজের উপর নিজে জুলুম করব, কষ্ট দেব নিজেকে। সৃষ্টিকর্তার দেয়া আত্মা, দেহ, অন্তর, এগুলোর উপর জুলুম করার অধিকার আমাদের নেই। তাই আমি সবকিছুর ব্যবস্থা করা শেষে তারপর নিজের ব্যবস্থাটুকু করে রাখি। বর্ণ অবসন্ন হয়ে বলে উঠে। একটা প্রশ্ন জিজ্ঞাসি, বাসন দিতে কই নাই? অন্বেষার বলা কথাগুলো তার কাছে কোনোভাবে অযৌক্তিক মনে হচ্ছে না। যা বলেছে বেশ বলেছে। কপট রাগ দেখিয়ে বলে উঠল, আমার কথা ভালো লাগবে কেন? ভালো লাগবে তো ওনায় আঙুল পেঁচাতে থাকা ঢুঙ্গি মেয়েদের কথা। দীর্ঘলাপ করলেও তো কোনো দোষ নেই, আর আমি একটা শব্দ বলি বিরাট পাপ। আকার ইঙ্গিতে কি এবং কার কথা বলা হচ্ছে বুঝতে ভুল হয়নি বর্ণের। ভারাক্রান্ত মনটা অদ্ভুতভাবে রেহাই পেল। আলগোছে হাসলো বর্ণ। আরও একটু জ্বালালে মন্দ হয় না। গুরুত্বহীনভাবে খাবারে মনোযোগ দিল। অন্বেষা রেগে যায়। বর্ণের যে মতলব ছিল সেটা পূর্ণ হয়েছে। আর চোখে তাকিয়ে দেখলো রাগে গদগদ করতে থাকা অন্বেষার মুখ। কোনো প্রকার কদর না পেয়ে অন্বেষা বলল, আমি বেরোবো একটু পর, খাবার রান্না হয়ে গেছে, ভালো মানুষের মতো খেয়ে নিবে। বর্ণ পরোটা মুখে হাত নাড়িয়ে বলল। দূর হ। রাগ বেড়ে গিয়ে অগ্নিমানবী রূপ ধারণ করে অন্বেষা বর্ণের সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে বলল, খাওয়া লাগবে না তোমার, উপোস থাকো। আয় হায়, এই স্যামরি, ক্ষুধা লাগছে কইলাম, ফেরত দাও। বলেই এক প্রকার অন্বেষার হাত থেকে এই খাবার প্লেট পুনরায় হাতিয়ে নিল। ফুঁসতে লাগলো অন্বেষা। অতিরিক্ত রেগে গেলে মুখ ফুটে কথা বেরোয় না। ঠোঁট শক্ত করে চেপে দাঁড়িয়ে রইল। বর্ণ হাসছে। তার বাজে স্বভাব অযথা অকারণে হাসার আগুনে আর একটুখানি ঘি যোগ করে ওড়না টেনে ধরল। বিগত দুদিন যাবৎ তার অভ্যাসে পরিণত হয়েছে এটি। বল প্রয়োগে ওড়নার সাথে সাথে অন্বেষাকেও কিছুটা এগিয়ে আনলো। রাগের সাথে সাথে অস্বস্তি যোগ হয়। অন্বেষা চোখ নামিয়ে নিল। সাথে সাথে মুখের চারিপাশ ভালোভাবে মুছে বর্ণ ঢেকুর তুলে ওড়নার শেষ ভাগ অন্বেষার মুখের দিকে ছুড়ে দিয়ে বলে, পরিষ্কার জিনিস ময়লা করতে আমার হেব্বি মজা লাগে। কয়েক মিনিটে সাবার করা নাস্তার খালি প্লেট তুলে নেয় অন্বেষা। সকাল সকাল আফজাল মিয়ার স্ত্রী তদারকিতে পানির নল ঠিক করেছে। প্লেট ধুয়ে ভাত বসালো অন্বেষা। বিছানায় আরাম করে আধা শোয়া হয়ে তাকে পর্যবেক্ষণ করে চলেছে বর্ণ। ভার্সিটি নেই, কিন্তু কাজে যেতেই হবে। একদিন কামাই করার কারণে টাকা কাটবে নিশ্চিত। কি আর করার, ভাগ্য বলে মেনে নিল। একদিন কাজ না করে নিজের সংসার গুছিয়ে নিয়েছে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। তবে অন্বেষার মন প্রশ্ন করলো। তবে এই সংসার যে বড্ড অনুভূতিহীন। মনের কাজই প্রতারণা করা। বিছানায় বসে অন্বেষার ফোনে বাবল শুটার গেম খেলতে থাকা বর্ণের দিকে চেয়ে মুচকি হাসলো। নিজের মনকে বুঝ দিল। আমি আশাবাদী, খুব শীঘ্রই অনুভূতির ধ্বনি ভেসে বেড়াবে এই চার দেয়ালে। তাড়াহুড়ো সব কাজই শয়তানের। নিজেকে পরিপাটি করলো অন্বেষা। চুলখোপা করে মাথায় ওড়না পেঁচালো সেফটি পিন দিয়ে। কাঁধে ব্যাগ নিয়ে বর্ণের কাছে গিয়ে ফোন কেড়ে নেয়। বলে, খাবার গরম করে নিবে, আমি সন্ধ্যায় ফিরবো। অন্বেষা দরজার দ্বারে গিয়ে দাঁড়ালে বর্ণ অযথায় বাদ পেতে দাঁড়ায়। উদ্দেশ্য তাকে বিরক্ত করা ভালোভাবেই বুঝেছে। সকালে সাদিয়ার সাথে কথা বলা নিয়ে ফুলে বোম হয়ে আছে অন্বেষা। এটা বর্ণের অজানা নয়। অন্বেষা চেঁচিয়ে বলল। কি সমস্যা? বর্ণ সুরেলা কণ্ঠে বলে উঠল। মনে হয় তোমারে বাইন্দা রাখি এই চার দেওয়ালে। অন্বেষা নাক ফুলিয়ে বলে উঠে যত সব ঢং। বুকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। জানা আছে বেকুবের মতো হাসছে বর্ণ পিছনে দাঁড়িয়ে। তার হাসির চেয়ে কাজে যাওয়া বেশি দরকারি। সারাক্ষণ মুখে মিথ্যে হাসি টেনে রাখলো বর্ণ। প্রায়শই একাকী গম্ভীর হয়ে ওঠে। অন্বেষা বের হওয়ার সাথে সাথে সেও বেরিয়ে পড়ে। টিউশনে যাবে। উন্মুক্ত লাইব্রেরির দিকে যাওয়ার পথে তাকালো একবার। এখানে তার কেন যেন আজ মন টানছে না। বই পড়ার সঙ্গী এখন তার চিরসঙ্গী। তারই ঘরে ঘাঁটি জমিয়েছে। স্টুডেন্টের মায়ের কাছে বেতন বাড়াতে বলল বর্ণ। ৩,০০০ টাকায় কিছুই হয় না, যেখানে তার চাকরিও নেই। ছাত্রের মা জানিয়েছেন ভেবে দেখবেন। প্রায় 2 ঘন্টা পড়াশোনা শেষে বেরিয়ে পড়ল ধোলাইখালের উদ্দেশ্যে। যন্ত্রপাতি, গাড়ির পার্টস ইত্যাদির ব্যবসা এখানে দেখতে যেমন তেমন, কিন্তু ধোলাইখালের ব্যবসা সর্বদাই জমজমাট থাকে। দোকান মালিকদের মধ্যে বেশিরভাগই বিরাট বড় লোক। আপাতত এখানে কাজ খোঁজা মুখ্য। বর্ণ নিজেকে নিজে বলে ওঠে। গরিব হইছ শালা, কিন্তু আত্মসম্মান এত বেশি কেলা? গরিবের এত আত্মসম্মান থাকার নাই। এইসব বড় লোকের কাজ কারবার। পুরুষ জাতির পুংভাব যেন ঘাড় চেপে ধরল। কিছুতেই মানতে পারছে না সম্পূর্ণ সংসারের ভার একা অন্বেষা বহন করবে।
পৌরুষ ও গৌরব মাথাচাড়া দিয়ে উঠছে। এটাই হয়তো সমাজের নিয়ম, এভাবেই বড় হয়েছে তারা। যুগের পর যুগ এই নিয়মে চলছে। সর্বকুলের মানুষ পুরুষত্বের অহংকারে দাবিয়ে রাখা হচ্ছে নারীকে। যেখানে সিংহভাগ সম্মানপদ যোগ্য নারীকুল। বর্ণের বাড়ি ফিরতে প্রায় রাত 9টা। অন্বেষা রান্না করে পাঠিয়ে দিয়েছে জব্বার চাচার কাছে। ময়লা হয়ে থাকা আশেপাশ পরিষ্কার করতে করতে অনুভব করলো কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে। ভয় হলো না এক বিন্দু, নিজের কাজে লেগে পড়ল। বর্ণ অন্বেষার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে ওঠে, সকালে যে সেমিটায় দেখলা না, ওর নাম সাদিয়া। বর্ণ কইতেই ফিট, আমার লাইগা পাগল বুঝলা। ওর নিয়ে একটু ঘুরে আইলাম। রক্ত টকবক করে উঠে অন্বেষার। ইচ্ছে হলো কনুই দিয়ে আঘাত করে বুকের হাড়গোড় গুড়িয়ে ফেলুক, তবে বেশি ব্যথা পেলে তারই অন্তর্পূর্বে। সরে গেল সেখান থেকে। থালা বাসন আওয়াজ করে কাজ করতে লাগলো। রাতের খাবার এনে বর্ণের সামনে শব্দ করে রেখে নিজেও খেতে বসে। খাওয়া শেষে বারান্দায় গিয়ে মুখ ফুলিয়ে বসে অন্বেষা। মনের কোণে আশা দানা বাঁধতে শুরু করে। এসে ক্ষমা চাইবে সামান্য উকি দিয়ে বর্ণকে আবারও অন্বেষার ফোনে গেম খেলতে দেখে সেই আশাটাও ভঙ্গ হলো। অন্বেষা পণ করে সেও এখানেই থাকবে সারা রাত। কাটায় কাটায় 2.5 ঘন্টা গেম খেলে ফোনের চার্জ শেষ করেছে। ফোন বন্ধ হয়ে গেলে মনে পড়লো বর্ণের তার একটা বউ আছে যে অনেকক্ষণ হলো গায়েব। ফোন চার্জে রেখে বারান্দার দিকে পা বাড়ায় গিয়ে দেখলো দেয়ালে মাথা ঠেকিয়ে গভীর ঘুমে মগ্ন অন্বেষা। বর্ণ ডাকে, এই সেরিয়াই। কোনো সারা শব্দ পাওয়া যায়নি। অন্বেষার ঘুম গভীর, কেউ তুলে নিয়ে গেলেও হদিস মিলবে না। বর্ণ কয়েক দফা বাহু ঝাঁকায়, উঠল না। উল্টো ঘুমের মাঝেও তেজ দেখে হাত ঝাড়া দিয়ে বিড়বিড় করে কিছু একটা বলল। বর্ণ 7-5 না ভেবে এক টানে তুলে নেয় অন্বেষাকে। দুহাত টেনে দাঁড় করিয়ে ঝুঁকে পাজা কোলে তুলে নিল। অন্বেষা ঘুমের ঘোরেও যেন শান্তি পাচ্ছে। গলা পেঁচিয়ে ধরল 2 হাতে। বর্ণ বলে ওঠে, যাতে মাতাল টালি ঠিক। অন্বেষাকে শুইয়ে দিল, কিন্তু নিজে উঠতে পারল না। সাপের মতো গলা পেঁচিয়ে রেখেছে, ঠিক বর্ণের বলা কালনাগিনীর মতো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করার পূর্বে চোখ স্থির হয় অতি নিকটে থাকা অন্বেষার মুখ পানে। মুখ ফেরাতে পারেনি তৎক্ষণাৎ, টেনে ধরে রেখেছে যেন কোনো অদৃশ্য শক্তি। কৃষ্ণাব মুখটা সংকীর্ণ হয়ে ওঠে। অন্বেষার হাতের বাঁধন আলগা হয়ে এলেও এক চুল নড়ল না বর্ণ। এক ভিন্ন চাহনি আর ভিন্ন অস্থিরতার সহিত দেখছে তাকে, ঠিক গত রাতের মতো। তবে এই দেখা আর সেই দেখা তফাৎ আছে, আলাদা টান অনুভব করে। বুঝে উঠতে পারল না সম্পর্কে সম্মোহনে পড়েছে কি। মস্তিষ্ক তাড়না দিল। তড়িৎ দেহ ভার ছেড়ে গ্রীবাদেশে মুখ গলিয়ে চোখ বুঝল সর্বাঙ্গীন অচৈতন্যে। ঘুমে ঘুরেছিলাম। অবশেষে সেই তন্দ্রাবিলাস কাটে। বুকের উপর মনে হলো কেউ পাথর চেপে রেখেছে। ঘরের লাইট জ্বলছে, চারিদিক উপদ্রব শূন্য। ঘুমে আচ্ছন্ন চোখ জোড়া খুলতেই রুহ কেঁপে ওঠে, কুকড়ে যায় অন্বেষা। বর্ণের পরনের পোশাক খামচে ধরে সরানোর চেষ্টা করলো কিছুটা। শান্তিতে পড়ে থাকা বর্ণ নির্ঘুম আর তবে অর্ধজ্ঞান। এই নিথরতা প্রশান্ত করে রেখেছিল বর্ণকে। তার এই অব্যাকুল কায়ায় বাধা দেয় অন্বেষার কুণ্ঠিত কণ্ঠ। কম্পিত দেহ আঁকড়ে নিল বর্ণ অধিকার বোধ দেখিয়ে। কাঁধে মুখ গুজে রেখে বলল বর্ণ। ঘুমের রেশ কেটে গেছে, সরো। বর্ণ ঝড়ো নিঃশ্বাস ফেলে আধো আধো কণ্ঠস্বরে বলে, আইসি তোমার ইচ্ছায়, জামও আমার ইচ্ছায়। কেন? আমার সাথে জড়িয়ে থাকার ইচ্ছে কেন? তুমি তো আমার পছন্দ করো না। কথা সত্য, কিন্তু আমি হাজার হোক বেটা মানুষ, একটু অল্প কাছে টানলে বেশি কাছে আসতে চাইবো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না অন্বেষা। তার লাজের চেয়ে প্রশ্নের উত্তর বেশি জরুরি। দূরে ঠেলে দেওয়ার অধিকার নেই। সে এখন আর পরপুরুষ নয়, চাইলেও কাছে আসতে পারে। বাধা দেওয়াতে আছে নিষেধাজ্ঞা। তবুও একটু বাজিয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, যদি তিল পরিমাণ অনুভূতির সন্ধান পায়। বর্ণের দেহতলে চাপা পড়ে থেকেই বলল, কোনো প্রকার অনুভূতি না থাকা সত্ত্বেও? বিয়ে করা বউ নামের কালনাগিনী যদি নিজের ইচ্ছায় বুকে জড়াই রাখে, তাহলে আমি কি সুযোগ মিস করবো কেন? তাহলে বলতে চাইছো পুরুষ সুযোগ সন্ধানী? হ, এদিকে একটা জটিল অঙ্ক আছে। যদি পর্ণালীর লোকে জড়াজড়ি করে তাইলে ঝামেলা। বিয়ে করে গলায় ঝুলে যাওয়া নারী হয়, তাহলে দুয়ে দুয়ে 4 মিল্লা বাচ্চা কাছে পয়দা করা যায়। বর্ণ অনুভব করলো অন্বেষার কান আর গাল গরম হয়ে আসছে। নিঃশ্বাস আটকে আছে, কিন্তু লজ্জাটা বুঝতে দিচ্ছে না। বর্ণ বলল, তুমি টেনশন নিও না, আমার এখন বাচ্চা কাছে পয়দা করার মুড নাই, কিন্তু হুটহাট মুড চেঞ্জ হইতে পারে। তাই তোমার সর্বদা সচেতন থাকা লাগবো। এই অদ্ভুত মানুষকে বিয়ে করার আগে 1000বার ভাবা উচিত ছিল অন্বেষার। নিজেই নাচতে নাচতে আগুনে ঝাঁপ দিয়েছে। ভালো না বেশি কি অবলীলায় দেহভার ছেড়ে আরাম ফরমাচ্ছেন। অন্বেষা নড়চড় করে উঠল, বলল, নিজের জায়গায় যাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বর্ণ বিরক্তির চ বর্ণ উচ্চারণ করে বলে, তোমার কষ্ট অসুবিধা তো আমার দেহার বিষয় না।
অবাধ্য বর্ণ কয়েক দফা না করার পরও তাকে নড়ানো যায়নি। অগত্যা একরাশ অস্থিরতা নিয়ে রয়ে গেল অন্বেষা। এই নিষ্পৃহ মানুষ কি করে তাকে নিবিড় পরশে জড়িয়ে? তবে কি এভাবেই তাদের জীবন ধীরে ধীরে এগোবে অভিসারে? সকাল 6:30টায় ঘুম ভাঙল অন্বেষার। বর্ণ ও মহারাজের সকালের নাস্তা, দুপুরের খাবার আয়োজন করে দৌড়াতে হবে ভার্সিটির উদ্দেশ্যে। ভাগ্যিস পরীক্ষা শেষ হয়েছে, নয়তো সবকিছু সামলাতে হিমশিম খেতে হতো। আড়মোড়া দিয়ে উঠে দেখল বর্ণ নেই। গতরাতে তাকে চাপা দিয়ে শুয়েছিল। সে কথা ভাবতেই আকস্মিক কান নাল হয়ে উঠল। ঝড়ো নিঃশ্বাস ফেলে বিছানা থেকে নামতে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে চাইলেও নিজেকে সামলালো। নিচে চেয়ে চক্ষু চরক গাছ, জমিনে হাত পা ছড়িয়ে শুয়ে আছে বর্ণ। অন্বেষা নিচে বসে উদ্বেগ ভরা স্বরে ডাকলো, এই তুমি মাটিতে কি করছো বর্ণ? বর্ণ নড়ে চড়ে উঠল, কপালে 3টা ভাঁজ পড়েছে গাঢ়। অন্বেষা আবারও বাহু ধাক্কা দিল। বর্ণ ব্যথাকাতর মুখভঙ্গির সহিত গম্ভীর গলায় বলল, বিয়ান বেলা কাকের মতো কে একা করতেছো কেলা? তুমি মাটিতে কেন শুয়েছো? বর্ণের হুঁশ ফিরল যেন। পুরো শরীর ব্যথা করছে, হাতের কনুইতে চিনচিনে ব্যথা। স্বামী অধিকার খাটিয়ে জোরপূর্বক অন্বেষাকে জাপটে ঘুমিয়ে পড়া অবধি সবই মনে আছে। সেখান থেকে জমিনে আসার রহস্যটা বুঝল না। ম্যাজম্যাজ করা দেহ নিয়ে উঠে বসে, ঘাড়ে শক্ত করে হাত চেপে অন্বেষার দিকে চেয়ে বলে, তুমি আমারে ফালাই দিছো না? আশ্চর্যান্বিত হয়ে তাকায় অন্বেষা। সে কেন ফেলতে যাবে? অন্বেষা সাফাই গেয়ে বলল, আমি ফেলতে যাব কেন? আর তোমার মতো পাঠার দেহ আমার একার পক্ষে নড়ানো সম্ভব নাকি? পাঠা কইবা না, কেন? ইগোতে লাগে। বাচ্চাদের মতো করে বলল বর্ণ। অন্বেষা মৃদু শব্দে হেসে উঠল। ঘটনা কি হয়েছে বুঝতে পেরেছে সে। বর্ণ এখনো জমিনে বসা। অন্বেষাকে হাসতে দেখে জিজ্ঞাসু নয়নে চেয়ে। অন্বেষা কিছু সময় পর বলল, আসলে কি জানো, তুমি নিজেই পড়ে গেছো। বলে আরেক দফা হাসতে শুরু করে অন্বেষা। এক রৌদ্রোজ্জ্বল হাসি মুখে নিষ্পলক চেয়ে থাকা যায়। অবাধ হাসি সমুদ্রে ঢেউ খেলানোর মতো তুচ্ছ বিষয়। পরিচয় লগ্ন হতে এই অবধি কখনো এই রক্তিমাপ অধরে এরূপ হাস্যরেখা ফুটেনি। নতুন এক রঙিন চিত্র যেন এই। কারো হাসি এত মোহনীয়ভাবে চক্ষু আকর্ষক হতে পারে, এ যেন কোনো বিভ্রান্তি, এ যেন এক বিভ্রম। কয়েক সেকেন্ডের ব্যবধানে বিবর্ণ ব্যক্তিত্ব করাঘাত করে বাস্তবতায় ফেরায়। ভুলে ভালে হারিয়ে যাচ্ছিল আবেগে। শটাং করে দাঁড়িয়ে গেল বর্ণ। তাকে এভাবে উঠে দাঁড়াতে দেখে অন্বেষা কিছুটা চমকে ওঠে। টি শার্ট খুলে বাথরুমের দিকে এগুতে এগুতে বর্ণ প্রশ্ন করে, আজকেও কি পরোটার আলু ভাজি করবা, নাকি একদিন লোক দেখানো খাতিরদারি করলা? ডিম ভাজি? বর্ণ তুচ্ছ হেসে বলে, ভাজো, মাগ না খাওয়ান। সে খাওয়া ছাড়া আমার তো আর কিছুই ক্ষমতা নাই। কণ্ঠে খেদ। চোখ এড়িয়ে বলে যাওয়া কথাগুলো কঠিন ভাবার্থ বহন করে। নিজেকে অপারক ভাবছে বর্ণ। মাত্র সংসার জীবনের 2 দিনের মধ্যে অন্বেষা কি করবে বুঝতে পারছে না। সামনে অনেক পথ বাকি। চেয়েছিল এই মানুষটাকে নিজের মতো করে গুছিয়ে নেবে, নিজের সম্পূর্ণ ইচ্ছাগুলো দুজনে মিলে পূর্ণতা দেবে, হিতে বিপরীত না হয়ে যায়। বর্ণের মাঝে প্রতিযোগিতাপূর্ণ মনোভাবনা এসে যায়। বর্ণ বেরিয়ে আসে। অন্বেষা দ্রুত এসে তাকে খাবার দিল। বর্ণ অচেতন দৃষ্টিতে একবার অন্বেষার দিকে চেয়ে খাবার হাতে তুলল। অন্বেষা বর্ণের মুখোমুখি বসে খাবারের প্লেট নিজের দিকে এগিয়ে নিল পুনরায়। পরোটা ছিঁড়ে বর্ণের মুখের কাছে ধরে মনের দ্বন্দ্ব কাটিয়ে শীতল কণ্ঠে বলল, আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে আসিনি, আর না তোমাকে পায়ের তলানিতে দাবিয়ে রাখার উদ্দেশ্য আছে আমার কোনো। বর্ণ মুখে তুলেনি এখনো, খাবার চেয়ে আছে অন্বেষার দিকে। অন্বেষাও হাত সরালো না, ধরে রাখলো। বলল, তোমার বাবা কেমন ছিলেন আমি জানি না, নিশ্চয়ই তোমার মা তোমায় খুব ভালোবাসতেন। তিনি নিশ্চয়ই তোমার মুখে তুলে খাইয়ে দিয়েছেন। তখন নিশ্চয়ই তুমি খুশি খুশি খেয়ে নিতে, চিন্তা করতে না, তাই না? তখন কি মনে প্রশ্ন জাগতো এসব আমার মায়ের খাবার, মায়ের দান? কেন খাবে এসব প্রশ্ন জাগতো না? কারণ সেখানে আমার তোমার এর কোনো ভেদাভেদ ছিল না। ভালোবাসা ব্যতীত কোনো অহংকার, কোনো গৌরব কিছুই ছিল না। অন্বেষার হাত ব্যথা করছে। মুখের সামনে খাবার ধরে রেখে জোর করে ঠেসে দিল বর্ণের মুখে। সে খেয়ে নিল বিনা বাক্যে, মনোযোগী হয়ে শুনছে অন্বেষার সব কথা। তুমি জানো, পুরুষ মানুষ নারী ব্যতীত অপূর্ণ। তার কাছে টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক, সে অসম্পূর্ণ। শিশুকাল থেকে যৌবন পর্যন্ত মায়ের আঁচলে তার বাস। তারপর আসে স্ত্রী। হয়তো কাগজের তৈরি অর্থ দিতে পারে না তারা, কিন্তু তাদের অবদান কোটি কোটি টাকা দিয়ে তুমি মূল্য আদায় করতে পারবে না। বুঝাচ্ছে বর্ণকে। সে বুঝতে পারছে কিনা কে জানে। মুখ অবয়ব একেবারেই স্বাভাবিক, পুরোপুরি স্থবির। চোখের পলক ফেলছে দীর্ঘক্ষণ পর পর। অন্বেষা আরেক লোকমা বর্ণের মুখে তুলে দিয়ে পড়ল, আমি সমাজের নিষ্ঠুরতা খুব কাছ থেকে দেখেছি, তাই আর লোকে কি বলবে এগুলো ভাবি না। আমার সাথে কারো তেমন পরিচয় নেই, আমি কারোর সাথে সখ্যতা বাড়াইও না।
এত এত মানুষের ভিড়ে আমি নিজেকে অচেনা মানুষ হিসেবেই রেখেছি। আর নিয়ম যা মানতে হয় সেগুলো মানি। তাছাড়া এই মানুষ সম্প্রদায়ের প্রতি আমার ক্ষণিকের মায়া থাকলেও ভালোবাসা নেই। এরা আমার বাবা মাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। বর্ণ মুখ খুলল, প্রশ্ন ছুড়ে দিল। আমার প্রতি তোমার কি টান? মোহ, মায়া, প্রেম, নাকি খালি আফসোস? সুরেলা প্রলাপে শেষ শব্দ উচ্চারণ করলো বর্ণ। অন্বেষা হেসে জবাব দেয়, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।